শহরের এই উপচে পড়া ভিড় আর দমবন্ধ করা পরিস্থিতি নিয়ে তো আমরা সবাই রোজই ভুগছি, তাই না? ক্রমাগত বাড়তে থাকা এই ঘনত্বের চাপ আমরা আসলে কিভাবে সামলাব? আজকের এই বিশ্লেষণে আমরা দ্রুত নগরায়ন এবং এর পেছনের আধুনিক স্থানিক সমাধানগুলোর একেবারে গভীরে গিয়ে দেখব। একবার ভাবুন তো, জ্যামিতিক হারে জনসংখ্যা তো বেড়েই চলেছে। এর সাথে পাল্লা দিয়ে আমাদের শহরগুলো আসলে টিকবে কিভাবে? এটা কিন্তু এখন আর শুধু আমাদের সমস্যা নয়, বরং একটা গ্লোবাল ক্রাইসিস। শহরের ভেতরের জায়গা ক্রমশ কমছে, বাসস্থানের চাপ বাড়ছে। তাই শহরগুলোর টিকে থাকার কৌশল নিয়ে নতুন করে ভাবার সময় একেবারেই চলে এসেছে। ঢাকা বা চট্টগ্রামের মতো উচ্চ ঘনত্বের মেগা সিটিগুলোর দিকে তাকালেই কিন্তু আমরা এই সংকটের ভয়াবহতাটা খুব সহজে বুঝতে পারি। সাম্প্রতিক একটি একাডেমিক গবেষণায় একেবারেই স্পষ্ট করে বলা হয়েছে যে অপরিকল্পিত নগরায়নের ফলে ভূমির অদক্ষ ব্যবহার, কমিউনিটি সুবিধার অভাব এবং দুর্বল জীবনযাত্রার মান তৈরি হয়েছে। মানে শুধু কংক্রিটের ভবন তুললেই হবে না, এর জন্য চাই সঠিক এবং সুদূরপ্রসারী পরিকল্পনা। তো আজকের এই আয়োজনে আমরা মূলত 5টি বিষয় নিয়ে আলোচনা করব। 1. শহরের ঘনত্বের সংকট। 2. স্যাটেলাইট সিটির উত্থান। 3. একটি বাস্তব স্পটলাইট হিসেবে HR স্যাটেলাইট সিটি। 4. একটি আদর্শ কমিউনিটির গঠন। এবং সবশেষে 5. বৈশ্বিক প্রান্ত ও শহরতলির চিত্র। চলুন আমাদের দ্বিতীয় ভাগে চলে যাই, স্যাটেলাইট সিটির উত্থান, বা যাকে আমরা স্থানিক পরিবর্তন বলছি। এই ঘনত্বের সংকট মোকাবেলায় নগর পরিকল্পনাবিদরা সবসময় স্থানিক পরিবর্তন বা স্প্যাশিয়াল শিফটের কথা বলেন। ব্যাপারটা আসলে কি? শহরের কেন্দ্রে যখন ধীরে ধীরে বাণিজ্যিক উন্নয়ন বাড়তে থাকে, তখন আবাসিক এলাকাগুলোকে সুকৌশলে শহরের প্রান্তিক অঞ্চলে বা বাইরের দিকে সরিয়ে নেওয়াই হলো এর মূল কনসেপ্ট। শহরের বিশৃঙ্খলা এড়াতে কিন্তু এটাই সবচেয়ে কার্যকর উপায়। আমরা যদি একটু তুলনা করি, একদিকে অপরিকল্পিত বৃদ্ধির ফলে তৈরি হচ্ছে অদক্ষ ভূমি ব্যবহার আর তীব্র যানজট, আর এর ঠিক বিপরীতে শহরের ঠিক বাইরে তৈরি করা উদ্দেশ্যপ্রণোদিত বা পারপাস বিল্ড কমিউনিটিগুলো হয় একদম আলাদা। এগুলো অনেক বেশি অন্তর্ভুক্তিমূলক, আর্থসামাজিকভাবে বৈচিত্র্যময় এবং পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ, যা মূলত একটা ভারসাম্যপূর্ণ জীবনের নিশ্চয়তা দেয়। এবার আসি আমাদের তৃতীয় অংশে। এখানে স্পটলাইট হিসেবে আমরা একটি বাস্তব কেস স্টাডি দেখব, HR স্যাটেলাইট সিটি। এতক্ষণ তো অনেক তাত্ত্বিক আলোচনা হলো, এবার একটু বাস্তবে ফেরা যাক। বাংলাদেশে স্থানিক পরিবর্তনের একটি দারুণ উদাহরণ হল HR স্যাটেলাইট সিটি। জানেন রাজধানী ধানমন্ডি থেকে এর দূরত্ব ঠিক কতটুকু? মাত্র 9.8 কিলোমিটার। আর মোহাম্মদপুরের বসিলা ব্রিজ থেকে তো মাত্র 3.5 কিলোমিটার। ঢাকা শহরের 9 কিলোমিটার পথ পাড়ি দেওয়া মানে কিন্তু রীতিমতো কয়েক ঘন্টার সংগ্রাম। তাই মূল শহরের এতটা কাছাকাছি সম্পূর্ণ আলাদা একটা স্বয়ংসম্পূর্ণ শহর গড়ে তোলার এই উদ্যোগটি কৌশলগত দিক দিয়ে ভীষণ তাৎপর্যপূর্ণ। তবে একটা স্যাটেলাইট সিটিকে সফল হতে হলে তাকে কিন্তু পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হতে হয়। HR স্যাটেলাইট সিটির পরিকল্পনায় একেবারে সবুজ পরিবেশ, লেক, খেলার মাঠ, হাসপাতাল থেকে শুরু করে স্কুল কলেজ পর্যন্ত সবকিছু অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পেছনে বিজ্ঞানটা খুব সোজা। দৈনন্দিন প্রয়োজনে বাসিন্দাদের যেন জ্যাম ঠেলে বারবার মূল শহরে ছুটতে না হয়, আর এভাবেই মূলত শহরের কেন্দ্রের ওপর থেকে চাপ কমানো সম্ভব। আর উন্নত আবাসন তো শুধু নির্দিষ্ট কোনো একটি শ্রেণীর জন্য হতে পারে না, তাই না? HR স্যাটেলাইট সিটিতে 3, 5 এবং 10 কাঠা প্লটের জন্য এককালীন পেমেন্টের পাশাপাশি 1 থেকে 4 বছর মেয়াদী কিস্তির সুবিধাও রাখা হয়েছে। এটাকে শুধু একটা সাধারণ পেমেন্ট প্ল্যান ভাবলে ভুল হবে, বরং বিভিন্ন অর্থনৈতিক সামর্থ্যের মানুষকে একই কমিউনিটিতে যুক্ত করে একটি বৈচিত্র্যময় সমাজ গঠনের জন্য এটি একটি চমৎকার কৌশল। চলুন দেখে নিই আমাদের চতুর্থ বিষয়, একটি আদর্শ কমিউনিটির গঠন এবং এর পেছনের জোনিংয়ের বিজ্ঞান। একটা আদর্শ আবাসিক এলাকা তো আর এমনি এমনি গড়ে ওঠে না, এর পেছনে থাকে কঠোর সব গাণিতিক নিয়ম। ধরুন PRLDR 2004 বা প্রাইভেট রেসিডেন্সিয়াল ল্যান্ড ডেভেলপমেন্ট রুলের নির্দেশিকা অনুযায়ী মোট জমির অন্তত 18% কমিউনিটি সুবিধার জন্য, 12% সড়ক নেটওয়ার্কের জন্য এবং 7% উন্মুক্ত স্থান বা ওপেন স্পেসের জন্য বরাদ্দ রাখতে হয়। এই সুনির্দিষ্ট বিন্যাসটাই আসলে একটা এলাকাকে প্রাণবন্ত করে তোলে। প্লটের আকারের এই যে ভেরিয়েশন 3, 5, 7 বা 10 কাঠা, এটা কেন দরকার? কারণ এই বৈচিত্র্যই একটি কমিউনিটিকে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক করে তোলে। এর মানে হলো শিক্ষক, ব্যবসায়ী বা চাকরিজীবী সব পেশা ও আয়ের মানুষ এখানে একসঙ্গে থাকার সুযোগ পাচ্ছেন। এভাবেই কিন্তু একটা আর্থসামাজিকভাবে ভারসাম্যপূর্ণ কমিউনিটি গড়ে ওঠে। চলে এলাম আমাদের পঞ্চম এবং শেষ ভাগে, বৈশ্বিক প্রান্ত ও শহরতলি নিয়ে একটি আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি। আন্তর্জাতিক স্তরে এই কৌশলগুলো আসলে কিভাবে কাজ করে? আয়ারল্যান্ডের কর্ক সিটির এই ম্যাপটার দিকে একটু লক্ষ্য করুন।
এখানে প্রাইমারি আরবান করিডোরগুলো মূল শহরের কোর এলাকা পেরিয়ে কি দারুণ সাবলীলভাবে বাইরের দিকে সম্প্রসারিত হচ্ছে। আমাদের দেশীয় স্যাটেলাইট সিটির ধারণার সাথে এর কিন্তু চমৎকার একটা বৈশ্বিক মিল রয়েছে। কর্ক সিটিতে ম্যাহান, ব্ল্যাকপুল বা উইলটনের মতো এলাকাগুলোকে শহরতলির জেলাকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। মজার ব্যাপার হলো এই কেন্দ্রগুলো অনেকটা স্পঞ্জের মতো কাজ করে। এরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে মূল শহরের জনসংখ্যার ঘনত্বকে নিজেদের দিকে টেনে দেয় এবং শহরের ওই দমবন্ধ অবস্থাটা দূর করে দেয়। আর এই যে ঘনত্ব নিয়ন্ত্রণের কথা বলছিলাম, এর একটা দারুণ গাণিতিক হিসাব আছে, ডিপিএইচ বা ডুয়েলিং পার হেক্টর, মানে প্রতি হেক্টরে কয়টি বাসস্থান থাকবে। শহরের একেবারে কেন্দ্রে এই ঘনত্ব থাকে ১০০-র বেশি, কিন্তু ভেতরের দিকে শহরতলিতে তা কমিয়ে ৪৫ থেকে ১০০-তে নামিয়ে আনা হয়, আর বাইরের প্রান্তে তা আরও কমে যায়। এই ধাপে ধাপে ঘনত্ব কমানোটাই হল আধুনিক নগর পরিকল্পনার মূল ম্যাজিক। আরেকটা দারুণ বৈশ্বিক উদাহরণের জন্য আমরা নেদারল্যান্ডসে চলে যেতে পারি। অ্যামার্সফুটের ডি লাক ডিস্ট্রিক্ট। এটি মূলত একটি উচ্চ ঘনত্বের ইকো ডিস্ট্রিক্ট, যা মূল শহরের একেবারে বাইরের প্রান্তে অত্যন্ত সফলভাবে গড়ে উঠেছে। গ্রিনফিল্ড উন্নয়নের এমন বিশ্বমানের দৃষ্টান্ত সত্যিই বিরল। ডি লাকের এই মাস্টার প্ল্যানটা স্বয়ংসম্পূর্ণ স্যাটেলাইট সিটির ধারণাকে যেন একদম বাস্তবে রূপ দিয়েছে। এখানে প্রায় ৪,০০০ বাসস্থান আছে। নিচতলাগুলোতে রেস্তোরাঁ ও ছোট ব্যবসা প্রতিষ্ঠান রেখে এলাকাটিকে সারাদিন প্রাণবন্ত রাখা হয়। আর সবচেয়ে চমকপ্রদ তথ্যটা কি জানেন? শিশুদের নিরাপদ খেলার জায়গা নিশ্চিত করতে এখানকার পাবলিক এলাকাগুলো থেকে গাড়ির পার্কিং একেবারে সরিয়ে ফেলা হয়েছে। ঐতিহ্যবাহী ডাচ খালের সাথে আধুনিক মিশ্র ব্যবহারের এটি এক অদ্ভুত সুন্দর সমন্বয়। সবকিছু দেখে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, ভবিষ্যৎ স্যাটেলাইট সিটিগুলো কি আমাদের বৈশ্বিক উপকূল রেখা এবং পশ্চাৎভূমিকে সম্পূর্ণ নতুন রূপ দেবে? এই সুপরিকল্পিত এবং টেকসই প্রান্তিক অঞ্চলগুলোই হয়তো আগামী দিনের ভূগোলের রূপরেখা নির্ধারণ করতে চলেছে। এই প্রশ্নটি আপনাদের ভাবনার খোরাক হিসেবে রেখে আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।